আপনাকে প্রথমেই একটু কাছাকাছি অতীতের একটি প্রশ্ন করতে চাই জনাব শফিকুর রহমান। সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের মানে অগাস্ট মাসের কথা, প্রথম দিকের কথা বলছি, আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে আপনার দল তখনও নিষিদ্ধ, কিন্তু 5 আগস্ট সেনাপ্রধানের বৈঠকে আপনি ছিলেন, সেনাপ্রধান আপনার নাম এবং আপনার দলের নাম আলাদা করে বলেছিলেন। আমরা কি জানতে পারি সেনাবাহিনীর সাথে যোগাযোগ আপনার কবে থেকে শুরু হয়েছিল বা আপনাদের কবে থেকে শুরু হয়েছিল? আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটা প্রশ্ন করার জন্য। এই সময়টা ছিল খুবই ক্রিটিক্যাল এবং বাংলাদেশ ছিল একটা ক্রিটিক্যাল জাংশনে। তো আমি হঠাৎ করে 1:30টার দিকে আমি একটা ফোন পাই আমার একজন নিকট আত্মীয়, যিনি আগে সেনাবাহিনীতে চাকরি করতেন। তো তিনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায়। আমি বললাম যে আমি তো অমুক জায়গায় আছি। বললেন, আপনাকে তো আমরা ট্রেস করতে পারছি না, অনেকক্ষণ ধরে আমরা খুঁজতেছি। সেনাপ্রধান এখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে একটু ইনভাইট করেছেন, সাথে বোধহয় সিভিল সোসাইটিরও 2-1 জন থাকবেন। তা আমরা আপনাকে কিভাবে রিচ করতে পারি? আমি বললাম যে আমি তো অমুক লোকেশনে আছি, আর আজকের সিচুয়েশনটা তো সবার কাছে ক্লিয়ার, গাড়িগুলো চলছে কিনা আমি ঠিক ক্লিয়ার না, এখন কিভাবে আমি আসতে পারি আপনারাই বলুন। ওনারা বললো যে না, সবাইকেই আমরা গাড়ি প্রোভাইড করেছি, আপনার জন্য আমরা গাড়ি পাঠাবো, আমাদের গাড়িতেই আমরা নিয়ে আসবো। আমি বললাম ওয়েল, তাইলে আপনারা আসেন, লোকেশন দিলাম, ওনারা শুরু করলো। আনফরচুনেটলি ওনারা এয়ারপোর্ট রোডে বের হওয়ার পরেই একটা দুর্ঘটনা ঘটে গেল। ফলে এই জনস্রোতের মাঝে পড়ে একটা গাড়ি সেনাবাহিনীর ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই অবস্থা দেখে তারা আবার ব্যাক করে চলে গেলেন ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে আমাকে বললেন যে আমরা তো ফেল করেছি, এখন কি করা যায়, সবাই তো আপনার জন্য অপেক্ষা করছে, বাকি সবাই এসে গেছে। আমি জিজ্ঞেস করলাম কে কে এসেছেন। বললেন যে বিএনপি নেতৃবৃন্দ এসেছেন, জাতীয় পার্টির নেতৃবৃন্দ এসেছেন, এবং আসিফ নজরুল সাহেব, অধ্যাপক আসিফ নজরুল সাহেব আছেন। তাই আমি বললাম তাইলে আমি কি করতে পারি। ওনারা বললেন যে আমরাও তো কোনো সলিউশন পাচ্ছি না। আমি বললাম ওকে, আমি ট্রাই করি, আমি আপনাদের কচুক্ষেতের গেট দিয়ে একটু আসার চেষ্টা করি, দেখি কতদূর আমি সাকসেসফুল হতে পারি। তা আমি আমার একজন নিকটতম বন্ধুকে খবর দিলাম, উনি আসলো, উনি বললো যে আপ- আজকের দিনটা তো খুবই রিস্কি, আপনি এভাবে যাবেন কিনা। আমি বললাম যে দেখো, আমার জীবনের চেয়ে জাতির প্রয়োজনটা বেশি, যেহেতু সেনাপ্রধান অন্যান্যদেরকে ইনভাইট করেছেন, আমাদেরকেও ফিল হুম। করেছেন, তাকে অনার করা আমাদের দায়িত্ব। তো আলহামদুলিল্লাহ কিছু অসুবিধা হলে আমরা গিয়ে পৌঁছি। ততক্ষণে প্রথম আপনি কি এটি দফা মিটিংটা শেষ হয়ে গেছে। জনাব শফিকুর রহমান, তা আমি যাওয়ার পরে আরো আপনি কি 2 জন আপনি কি আমাদের সাথে। আপনি কি 5 আগস্টের কথা এটি জি। বলছেন, তাই না? 5 আগস্টের তা কথা বলছেন। আমি 5 আগস্টের কথা অর্থাৎ বলছি। 5 আগস্টের আগে কি তো আপনাদের সেখানে সাথে আপনাদের সাথে যেতে পাঁচ একটু আগস্টে দেরি। 5 আগস্টের আগে কি আপনাদের সাথে না না সেনাবাহিনী না, কোনো আগে যোগাযোগ হয়নি? ওনাদের সাথে। তো আপনার না না, তা আমি উনাকে সরাসরি ফিজিক্যালি চিন্তাম না, এবং কোনো কথাও কখনো আপনার হয়নি কাছে ওনার কি সাথে। মনে হয় যে আপনার একটা নিষিদ্ধ রাজনৈতিক দল, এমনকি ওনার ওনার জ- কাছের লোকেরা। জনাব শফিকুর রহমান, জি। আপনার কাছে কি মনে হয় যে আপনার একটা নিষিদ্ধ রাজনৈতিক দল, সেনাবাহিনীর প্রধান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন আলোচনা করার জন্য, সেটি আসলে আহ, মানে কতটা যৌক্তিক বা কতটা গ্রহণযোগ্য? আপনার কাছেও কি এটি খুব গ্রহণযোগ্য মনে হলো? আপনার কাছে মনে হয় না যে এটা একটা ট্র্যাপ হতে পারে, এটা একটা অন্য জিনিস হতে পারে? কারণ আপনি তো আসলে একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের আমির তখনও। আমি আসলে এটা মোটেই মনে হয়নি, এবং আমি মনে করিও নি। আপনি এখন নিশ্চয়ই জানতে চাইবেন যে কেন আপনি মনে করলেন না। হুম। আমি মনে করি না এই কারণে, আপনি লক্ষ্য করবেন যে 1 আগস্ট যখন আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, হুম। তখন প্রেক্ষাপটটা কি ছিল। হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতো একটা ঘটনা উনি ঘটাই ফেললেন, হুম। তৎকালীন প্রধানমন্ত্রী। হুম। হুম। আমরা কিন্তু সাথে সাথে এটাকে রিজেক্ট করেছি, এবং আমাদের সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশের বিরোধী দলের সকলেই, বিএনপি সহ সকলেই কিন্তু এটা নিন্দা জানিয়েছে, এবং তারাও এটাকে রিফিউজ করেছে, যে এটা হলো ইস্যু ডাইভার্ট করার জন্য জাস্ট একটা কৌশল হিসেবে তারা ব্যবহার হুম। করেছে। এটাকে কেউ গ্রহণ করেনি। কাজে আমাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে, আমি এটা অস্বাভাবিক মনে করিনি। আমি মনে করেছি যে এটা জাতির প্রয়োজনে এবং আমাদের দলীয় একটা মানে কথা কি দৃষ্টিভঙ্গি থেকে জনাব সবই ঠিক আছে, এটা জ- আমাদের রায়। জনাব আমি তাই রহমান, মনে করেই গিয়েছি। আপনার কাছে কি মনে হয় যে এই সরকারের সাথে আপনার একটা নিবিড় সম্পর্ক রয়েছে? বা অনেকে এটাও বলে থাকেন যে আন্দোলনটি হয়েছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, অবশ্যই আওয়ামী লীগ সরকার ফেসিস্ট একটি সরকার ছিল, যে সরকার 15 বছর ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে রেখেছিল, কিন্তু এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কি জামায়াত ইসলামের একটা বড় ভূমিকা ছিল? এই সরকার যারা হ্যাঁ, এইটা করতে এসছে তাদের কি আসলে, তাদের সাথে কি জামায়াত ইসলামের একটা অনেক নিবিড় সম্পর্ক রয়েছে? কেন আমি এই প্রশ্ন করছি একটু আমি বলে রাখি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা সহ বা মানে ঢাকা, যদি আমি স্পেসিফিক আমরা কিছু নাম বলি, পাবলিক ইউনিভার্সিটিগুলির উপাচার্য পদে বা অন্যান্য অনেক কি পজিশনে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, অনেকেই বলছে তারা আপনাদের লোক। এই সরকারের মধ্যে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি ডালপালা মেলছে বা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে এরকম দেখা যাচ্ছে, মনে হচ্ছে।
ওয়েল, আপনি যেটা বলেছেন সেটা আমি এইভাবে দেখছি না। আমি দেখছি যে উপদেষ্টার মহোদয়দের সাথে আমাদের একদিনই কিন্তু ফর্মাল সিটিং হয়েছে। হুম। পার্সোনালি কারো কারোর সাথে সম্পর্ক আছে, তাদের সাথে হয়তো পার্সোনাল লেভেলে কথা হয়েছে, কিন্তু ফর্মাল মিটিং আমাদের একদিনই হয়েছে। যেদিন প্রথমে বিএনপি কে ডাকা হয়েছিল, তারপরে আমাদেরকে, এরপরে অন্যান্য দলকে একত্রে ডাকা হয়েছিল। 3টা স্লটে তারা কনভারসেশন করেছিলেন বা ভিউজ এক্সচেঞ্জ করেছিলেন। তা আমরা সেখানে একটা কথা বলেছিলাম যে এখানে ব্যাপক সংস্কারের প্রয়োজন হবে। 15.5 বছরের অনেক জঞ্জাল সৃষ্টি হয়েছে, এটা তো ক্লিয়ার করা লাগবে। তা আমাদের কথা একটাই থাকবে যে আপনাদের দৃষ্টিতে যারা ইফিশিয়েন্ট, কম্পিটেন্ট এবং স্মার্ট এবং এই দায়িত্ব পালনে যারা সক্ষম, তাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় পদায়ন করবেন। আমরা কোনো নির্দিষ্ট নাম আপনাদের কাছে রেফার করতে চাইনি। এটা আপনাদের নিরপেক্ষ বিবেচনার উপর, বিবেকের উপর আমরা ছেড়ে দিলাম। আর যারা এখানে নিয়োগ পাচ্ছেন, কোনো শিক্ষককে আমরা আমরার বা অন্য কোনো দলের এইভাবে আমি আসলে কালার করতে একেবারে মোটেই রাজি না। কারণ শিক্ষক শিক্ষকই, তার মর্যাদা সকল ছাত্রের কাছে, তার পরিচয়, তিনি একজন শিক্ষক। সেই হিসাবে তাকে যদি কোনো দলীয় রূপ দেওয়া হয়, তাহলে এটা তাদের প্রতি জাস্টিসও হয় না, আর তারা দায়িত্ব পালনেও সেই রকম সক্ষম হবেন না। এই জন্য এই বিষয়টাকে কে কিভাবে দেখছেন আমরা জানি না, কিন্তু আমরা এইভাবে দেখছি। ওকে, আপনারা কি তাহলে শিক্ষককে আপনারা শিক্ষকই বলতে চাইছেন? আমি জাস্ট এক লাইনে জানতে চাইতেছি, আওয়ামী লীগও যাদেরকে নিয়োগ দিয়েছিল তারা তো শিক্ষকই ছিলেন, কিন্তু তাদের কিন্তু আমরা দেশব্যাপী রাষ্ট্রব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন অমর্যাদা হতে দেখেছি। তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, তাদেরকে বিভিন্ন ধরনের লাঞ্ছনা বা গঞ্জনার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেটা আপনি আসলে কিভাবে দেখেছেন? জামাত ইসলাম কিভাবে দেখেছেন? আমি কিভাবে দেখছি সেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা শিক্ষক হিসেবে তখন বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন, কেউ বিসি ছিলেন, কেউ প্রো বিসি ছিলেন, প্রক্টর ছিলেন, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ছিলেন, প্রভোস্ট ছিলেন, এই ধরনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কাঠামোটা থাকে, প্রশাসনিক কাঠামো। কিন্তু আমরা সেখানে কি দেখলাম? আমরা সেখানে দেখলাম যে বছরের পর বছর সেখানে একটা ছাত্র সংগঠন দাপিয়ে বেড়াচ্ছে, সবকিছুতে গণরুম সৃষ্টি করেছে, মানুষ পিটিয়ে মারছে, ঠান্ডার মধ্যে রেখে দিয়েছে ফেলে। সেখানে সে নিউমোনিয়া আক্রান্ত হয়ে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মারা গেল। তারপরে বুয়েটের আবরারের যে ঘটনা, অত্যন্ত নৃশংস ঘটনা। সেই ক্ষেত্রে আমরা কিন্তু শিক্ষকদের কাছে যা আশা করি সেই পারফরমেন্সটা তারা কিন্তু তখন করেন। কিন্তু তারপরেও আমি বলবো যে শিক্ষকের অমর্যাদা এটা কোনোভাবেই হওয়া উচিত নয়। তার আলটিমেট পরিচয় তিনি একজন শিক্ষক। আচ্ছা, তিনি শিক্ষক। যদি তার কার্যকলাপের কারণে তার নিজের শিক্ষার মর্যাদা নষ্ট করেও থাকেন, হুম। তবুও শিক্ষককে কেউ অমর্যাদা করুক, এটা আমাদের মোটেই পছন্দ না। আচ্ছা, আমি একটু আবার অনেক বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে হবে। আমরা অনেকে মানে আপনি এসেছেন বলে অনেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সেজন্য আপনি আমার তাড়াহুড়াকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু অনেক বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে, অনেক বিষয় আমাদের জানার আছে। আমি একটু আপনার গঠনতন্ত্র থেকে, জামাত ইসলামের গঠনতন্ত্র থেকে একটু পড়ি। জামাত ইসলামের গঠনতন্ত্রের 6 বলছে যে কেবল আল্লাহ তাআলার বিধানকেই একমাত্র হিদায়াত হিসেবে মানিয়া লইবে এবং আল্লাহ তাআলার দেয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়মনীতি এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে, মানে জামাত ইসলামের একজন সদস্য। তো আমরা যদি ধরে নেই জামায়াত ইসলামী একটা ইসলামী শরীয়তের বিপরীত নয় এমন একটা শাসন ব্যবস্থা বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কামনা করে বা আশা করে, তাহলে সেটা আসলে কার মডেল বা কোন পৃথিবীর আর কোন দেশের আদলে? মানে এটা কি পাকিস্তানের আদলে, এটা কি সৌদি আরবের আদলে, এটা কি ইরানের আদলে, এটা কিসের আদলে আসলে? আসলে দেখেন, আল্লাহ তাআলার বিধান হলো আল্লাহর সৃষ্টির জন্য। হুম। আল্লাহ তাআলা মানুষকে শুধু সৃষ্টি করে নাই, তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা। সেই স্রষ্টার পক্ষ থেকে যে বিধানটা আসে সেটা হলো ব্যালেন্সড এবং হুম। সবার জন্য উপকারী। হুম। আল্লাহ তাআলার কোরআনের অ্যাড্রেস হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এটা দিয়ে আল্লাহ তাআলা কোরআনে অ্যাড্রেস করেছেন। এবং তার নবীকেও তিনি মানব জাতিরই শুধু নেতা রাখেন নাই, তিনি সমস্ত সৃষ্টির উপরে একটা রহমত স্বরূপ বলেছেন। তো আমরা সেই আদর্শকে অবশ্যই আমরা লালন করি, ধারণ করি, এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানব জাতির কল্যাণ নিহিত এবং মানব জাতি কল্যাণ পাবে। যেমন ধরেন, একজন কমিউনিস্ট পার্টির সদস্য, তিনি বিশ্বাস করেন যে কমিউনিজমের মাধ্যমে মানুষের মুক্তি। যারা সোশ্যালিস্ট তারা মনে করেন সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারবে, অন্তত অর্থনীতি মুক্তি। তো এরকম এক একটা আদর্শ রয়েছে, সেই আদর্শের অনুসারীরা তার আদর্শকে আপহোল্ড করবেন, এটা খুবই সহজ। আমরাও সেই দিক থেকেই করি। এখন আপনার প্রশ্ন হলো যে এটা কি পাকিস্তান মডেল হবে নাকি অন্য কোনো দেশের মডেল হবে? না, এটা আল্লাহ তাআলা স্রষ্টা, আর তার মেসেঞ্জার যারা ছিলেন, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এর আগেও যারা পয়গম্বর এসেছেন বা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা যারা এসেছেন,
তারা তাদের যে মডেল, আমরা ওই মডেলটাকেই আমরা অনুসরণ তো করব। ডক্টর কিন্তু রহমান, সবার মডেলটা দুনিয়ায় এখন বাস্তবে নেই। আছে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলটাই বাস্তবে তো আছে। ডক্টর রহমান আপনার সেটা কাছে হচ্ছে মদিনায়, জি ডক্টর রহমান আপনার সরি কাছে আমি একটু শেষ করি। জি জি প্লিজ। মদিনা কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থায় সকল দল ধর্মের মানুষের নিরাপত্তা সকল দিক থেকে, তার জানের মালের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল। তা আমরা সেই মডেলটাকেই মনে করি উপকারী মডেল। ওকে, ডক্টর রহমান আপনার কাছে কি মনে হয় না যে আপনি আপনি মানে মদিনার পরে এটি আর কোনো দেশে কার্যকর হয়েছে, কোনো একটি মডেল হয়েছে, সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোনো আরব বিশ্বে, কোনো মুসলিম বিশ্বে, কোনো মুসলিম দেখেন, জাহানে? দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না, হুম ঠিক দুইটা সভ্যতা হুবহু সমান আমি পাবো না। হুম হয় হচ্ছে উন্নত হবে, না হয় একটু অবনত হবে। রাইট। তো পরবর্তী পর্যায়ে আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা ধরি, হুম হুম সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল। হুম এবং এটা 1 বছর 2 বছর 1 দশক 2 দশক না, বরঞ্চ শতকের পর শতক ছিল। হুম সেখানে মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ ছিল বিভিন্ন দেশ যেগুলা শাসন করেছে। এখনো তার স্মৃতি পাথরগুলা রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায়। তো তারা সেদিন যে নৈতিকতার বলে শাসন করেছিলেন, হুম মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন, এই জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল। শুধুমাত্র তলোয়ার আর বন্দুকের জুড়ে কিন্তু তাদের এই বিস্তৃতি ঘটেনি, ঘটেছিল তাদের গুণাবলীর কারণ। এবং সেই গুণাবলী তারা কোরআন সুন্নাহর গুণাবলী ধারণ করেছেন বলেই বিশ্বকে তারা শান্তির দিকে নিয়ে যেতে পেরেছিলেন, এবং মানুষও তাদেরকে আনন্দ চিত্তে কোরআন মেনে সুন্নাহর নিয়েছিল। কোরআন কিন্তু সুন্নাহর যুগের ব্যবধানে সেখানে যখন কোনো দা পরিবর্তন বা বিকৃতি আসলো, জি তখনই মানুষও ক্ষতিগ্রস্ত হলো, এই শাসন ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হলো। কোরআন সুন্নাহর গুণাবলীর কথা আপনি বলছিলেন, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন, আরও অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে, দল রয়েছে, মতবাদ রয়েছে, তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে। আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা রসুলের দেওয়া শরীয়তের অনুসারী? সেটা আমরা কিভাবে নিশ্চিত হব? কারণ এরকম অনেকে আছে আহ, যারা যারা খালেদ মহিউদ্দিন, আপনি দেখেন জি যে আপনার ঘরে কিন্তু, জি বলেন আপনি। আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন। রাইট। আমি আশা করছি যে সেখানে আপনার মিসেস আছেন, আপনার ছেলেমেয়েরা আছে। এই 4-5 জন যারা আছে, তাদের মত কিন্তু সব ব্যাপারে যে এক হয়ে যায় বিষয়টা এমন না। কিন্তু তারপরে পরিবার কিন্তু চলে, পরিবার কিন্তু ভেঙে যায় না। মতের ভিন্নতা থাকবে, এটাও একটা সৌন্দর্য। এবং ভিন্নতা যখন থাকে, তখন অনেক কিছু ডাইভার্সিটি চিন্তা করার সুযোগ থাকে। আমাদের মধ্যেও সেই রকম ভিন্নতা আছে, এটা সকল ধর্মেই আছে, এই ভিন্নতা সকল ধর্মে আছে। আচ্ছা, এটাকে বড় কোনো ম্যাটার হিসাবে আমরা দেখি না। তবে যারা ট্রুলি মানে ইসলামের ফলোয়ার, তারা এক কোরআন মানেন, এক আল্লাহ মানেন, এক রসুল মানেন, এই 3 জায়গায় তাদের কোনো মানে দ্বিমত নাই। সুতরাং মতের মূল জায়গাটা ঠিক আছে, বাকি জায়গাগুলা খুঁটিনাটি একটু এদিক সেদিক হতেই পারে, এটা কোনো বড় ব্যাপার না। আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটা এইভাবে এখন আনি যে 5 আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে, পরে মাদ্রাসার ছাত্রদের মন্দির পাহারা দিতে হয়েছে, সম্প্রতি আবার মাজার ভাঙার ঘটনা হচ্ছে, সম্প্রতি বলতে 1-2 সপ্তাহের মধ্যে মাজার ভাঙার ঘটনা ঘটেছে, দরবার আক্রমণ করা হচ্ছে তৌহিদি জনতার কথা বলে। এই তৌহিদি জনতার বিষয়ে জামায়াতের অবস্থান আসলে কি? দরবার, পীর, ওরস, মাহফিল, সুফিবাদ, জামাতের একজন নেতা বা কর্মী ব্যক্তিগতভাবে এসব চর্চায় থাকতে পারে কিনা, অংশ নিতে পারবে কিনা? আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার, এবং আমাদের দৃষ্টিভঙ্গি এটা নিজস্ব না, এটা কোরআনের দেওয়া দৃষ্টিভঙ্গি। সেটা হচ্ছে লা ইকরাহা ফিদ-দীন, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি চলবে না। এখন কোনো মানুষের উপরে কারো আদর্শ চিন্তাধারা চাপায় দেওয়ার কোনো অবকাশ নেই। মানুষের মনোজগতে যখন পরিবর্তন আসবে, মানুষ যখন নির্দিষ্ট কোনো আদর্শকে ধারণ করবে, তখনই সেই আদর্শ কেবল বিজয় লাভ করতে পারে। এটি তার নৈতিক বিজয়, এটি তার প্রশাসনিক বিজয়, এবং এটি তার রাজনৈতিক বিজয়। তা আমরা এই ধরনের কার্যকলাপের কখনো সমর্থক নই, এবং আমরা সমর্থন করব না। আর যেটা বলেছেন যে মসজিদ আক্রান্ত হওয়ার পরে পাহারা, না, এই কথাটা ঠিক না ভাই। প্রথম 3 দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না। তা আমি মাঝে মাঝে বলতাম যে এখন প্রকৃত জনগণের সরকার চলতেছে। আমরা কিন্তু দ্বিতীয় দিন সকালবেলা থেকে সকল মন্দির পাহারা দেওয়া শুরু করি। মন্দির ঠিক, শুধু মন্দির পাহারা দিচ্ছেন, মন্দির পাহারা দিচ্ছেন আপনার, সেটি আমরা দেখছি। কিন্তু মাজার আক্রমণ সম্পর্কে বা মাজার ভেঙে ফেলা, তারপরে হচ্ছে দরবার আক্রমণ করা, সেগুলি সম্পর্কে পীর, ওরস, মাহফিল, সেগুলি না, আমরা এগুলা জোর করে কোনো কিছু প্রয়োগ করা, এটা আমরা পছন্দ করি না, এবং কারোই কোনো ব্যাপারে আইন হাতে তুলে নেওয়াকে আমরা সমর্থন করি না। জনাব শফিকুর রহমান, আপনি কি জানেন যে জনাব শফিকুর রহমান, আপনি কি জানেন কিছু মাজার, দরবার এগুলিকে আক্রমণ করা হয়েছে? আমরা এগুলা জানি না এমন না, আমরা জানি।
কিন্তু আমরা জামাত আমাদের ইসলামী সঙ্গত তার জায়গা অবস্থান জায়গা জানায় থেকে নাই। এগুলোর প্রতিবাদও করি যখন যেটা আমরা উপযুক্ত কিন্তু মনে জামাত করি। ইসলামী কি আমরা সেই এগুলো অর্থে কখনো প্রতিবাদ সমর্থন করি নাই, কখনো সমর্থন করবো না। সমর্থন না করলেও আপনারা প্রতিবাদ কি করেছেন? ডক্টর শফিকুর রহমান, আপনারা কি প্রতিবাদ করেছেন? হ্যাঁ, আমরা করি না, আমরা নীতিগত প্রতিবাদ করেছি। নীতিগত, একদম আইটেম টু আইটেম যদি ধরেন সেরকম হয়তো আপনি পাবেন। ওকে। অর্থাৎ আপনি মনে করছেন যে মানে এই ধরনের কাজের সাথে মানে আপনি সমর্থন তো করেনই না, বরং এগুলি আপনারা যখন প্রতিবাদ দরকার মনে করবেন তখন করবেনও। আমি ডেফিনেটলি। আবার একটু গঠনতন্ত্রে ফিরে আসি। আপনাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তনে আপনারা বিশ্বাসী, সমাজের সর্বস্তরে আল্লাহ ভীরু চরিত্রবান শতযোগ্য লোকের নেতৃত্ব কায়েমের চেষ্টা করার কথাও বলা আছে সেখানে। কিন্তু আমাদের প্রশ্ন, আপনারা বিভিন্ন সময়ে যেসব দলের সঙ্গে রাজনৈতিক জোট করেছেন, এক পথে হেঁটেছেন, এক ভাষায় কথা বলেছেন, আওয়ামী লীগ, বিএনপি, আবার অনেক আপনারা জানেন আপনারা জোটের মধ্যে ছিলেন, তাদের মধ্যে কি আপনারা এসব বিষয় দেখেছেন? নাকি আপনাদের রাজনীতিতেও আসলে মানে আমরা নাকি আমরা যা আপনাদের রাজনীতিতেও প্রত্যাশা করি সেটা তাদের মধ্যে আমরা দেখেছেন কিনা, আমরা নাকি দেখেছি আপনাদের কিনা, রাজনীতিতেও শেষ সেটা কথা বলে কিছু নাই, রাইট। ক্ষমতা আমরা রাজনীতি দেখেন আপনাদের আসলে লক্ষ্য? আমরা বিষয়টা আমরা ওইভাবে নেইনি। আমরা নিয়েছি যখনই দেশে কোনো ধরনের ফ্যাসিজম অথবা মানে মানুষের উপর চাপে দেওয়া কোনো শাসন যখন এসেছে, কোনো অন্যায় কার্যকলাপ যখন সরকারের পক্ষ থেকে চালানো হয়েছে, তখন আমরা তার প্রতিবাদ করেছি। এবং প্রতিবাদ করতে গিয়ে একই সুরে যারা প্রতিবাদ করেছেন সঙ্গত কারণে তাদের সাথে আমাদের মিশে গেছে বিষয়টা। এবং আমরা একটা জোটও করেছিলাম, 4 দলীয় জোট, যেটা পরবর্তী পর্যায়ে 20 দলীয় জোটে ক্রমান্বয়ে সময়ের ব্যবধানে রূপান্তরিত হয়েছিল। যদিও এখন আমাদের সেই রকম কোনো রাজনৈতিক জোটে আমরা নেই, বা অনেকেই নাই। যদিও ছোটখাটো 2-1টা জোট আছে, এটা অন্য ব্যাপার, কিন্তু 20 দলীয় জোট নাই, 4 দলীয় জোট নাই। তো জোটে আমরা গিয়েছি, এটা আমাদের রাজনৈতিক কৌশলগত ব্যাপার ছিল, কিন্তু আদর্শিক কোনো ঐক্য এটা ছিল না। যার যার এক একটা আদর্শ আছে, সে তার কর্মীদেরকে কিভাবে কোন মন না, মানসে কিন্তু গড়ে তুলবে, কিন্তু ডক্টর এটা রহমান, প্রত্যেকটা কিন্তু দলের ডক্টর নিজস্ব রহমান, এটা ব্যাপার। শুনতে যত ভালো, এটাকে আসলে অতটা বাস্তব। আপনি বলছেন আদর্শিক কোনো মতবাদ নেই, অথচ আমরা দেখছি আমিরে জামায়াতকে তৎকালীন আপনারা বিএনপির প্রধানমন্ত্রীর সাথে ক্যাবিনেটে বসছেন, সেক্রেটারি জেনারেল ক্যাবিনেটে বসছেন। তো যদি মতের মিল না থাকে, যদি আদর্শের মিল না থাকে, আপনারা ক্যাবিনেটে বসে একই সাথে দেশ শাসন করলেন 5 বছর, সেটি কিভাবে সম্ভব হলো? সেটা ছিল রাজনৈতিক অ্যারেঞ্জমেন্ট, এটা আদর্শিক অ্যারেঞ্জমেন্ট না। আমরা রাজনীতি আমাদের আদর্শ জায়গা থেকে থেকে বাইরে, যে ডক্টর দুইজন রহমান, মন্ত্রীর কথা আপনি রাজনীতিকে আদর্শ বলছেন, থেকে তারা বাইরে, 3টা মন্ত্রণালয় তারা সার্ভ রাজনীতি করেছে। রাজনীতিকে আদর্শের আমাদের বাইরে। যে স্লোগান, হ্যাঁ না, আমাদের যে স্লোগান, সেই স্লোগানটা হচ্ছে যে মানুষকে সুশাসন দিতে হলে অবশ্যই সৎ লোক লাগবে। তো তাদের এই জায়গাটায় দেখেন আপনি, যে তারা আলহামদুলিল্লাহ 5 বছর সার্ভ করেছেন কান্ট্রিকে, 3টা মন্ত্রণালয় পর্যায়ক্রমে। কিন্তু তাদের ব্যাপারে কেউ কেউ বিভিন্ন অভিযোগ এনেছেন, অভিযোগ সত্য মিথ্যার এইদিকে আমি যাচ্ছি না, কিন্তু তাদের ইন্টিগ্রিটির ব্যাপারে, অনেস্টির ব্যাপারে এবং তাদের ইফিসিয়েন্সির ব্যাপারে কেউ কিন্তু কোনো প্রশ্ন তোলেনি। কারণ তারা এই আদর্শে লালন করে এই আদর্শে গড়ে উঠেছে। যে স্লোগান তারা তারা দিতেন, তারা সেই স্লোগানের ছিলেন বাস্তব নমুনা। তো অন্যদেরকে তো ঘর আমরা ঠিক করে দিতে পারবো না, অন্যরা তাদের মতো করে তাদের যেভাবে পছন্দ করেছেন সেইভাবে চলছে। আজকে যদি এখন আপনি বলতে পারেন আজকে আওয়ামী লীগের সাথে আপনার আদর্শিক জোট না হলে আওয়ামী লীগের সাথে আপনার রাজনৈতিক জোটও হতে পারে। আওয়ামী লীগের সাথে হবে কিনা এটা বলা কঠিন, কারণ যে আওয়ামী লীগ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে, তাদের তো রাজনীতি করা তো বহু চিন্তা ভাবনার। তো পাকিস্তান আমলে তো তারা ঠিক করুক। পাকিস্তান আমলে 1971 সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো, কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই। হ্যাঁ, তার বিরোধিতা করে নাই, করেছে, সেই প্রশ্নে আমি আজকে যাব না। আচ্ছা, 2টা কারণে যাব না। আমি একজন মানুষ, ফরওয়ার্ড লুকিং মানুষ। আচ্ছা, আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়াদৌড়ি ছুটাছুটি করাকে একটা জাতির জন্য কোনো ইতিবাচক বিষয় মনে করি না। রাইট। 2 নম্বর হলো, এই ধরনের বিষয়ের যত বেশি চর্চা হবে জাতি তত বেশি বিভক্ত হবে। একটা বিভক্ত জাতি কখনো দুনিয়া সম্মানের আসনে বসতে পারে না। সম্মানের আসনে বসতে হলে, সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত পক্ষে সবাইকে একমত হতে হবে, দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত। তা আমি ওই বিষয়ে যাচ্ছি না। দ্বিতীয়, আমি আরেক কারণে যাব না, যে তখন আমি এনাফ ম্যাচিউর না, বয়সের দিক থেকে আমি বুদ্ধ না, রাজনীতিকে অ্যানালাইসিস করার শক্তি আমার ছিল না। কিন্তু আমি এই আঙ্গিনার কেউ ছিলাম। ডক্টর শফিকুর রহমান, মানে ওই আমলে মানে আসতেছি, কথাটা আমাকে শেষ করতে দেন। কিন্তু এটা তো ঠিক যে লাখ লাখ মানুষ মারা গেছে, কয় লাখ মারা গেছে, এই বিতর্কেও আমি যাব না। আমি ওই বিতর্ক পছন্দ করি না। একটা মানুষও যদি নিরীহ মানুষ অন্যায়ভাবে মারা যায়, সেটাও তো অন্যায়, সেটাও তো অপরাধ।
সুতরাং এই কাজ যারা করেছে অবশ্যই এটা নিন্দনীয়, ব্যাপারে কোনো সন্দেহ নেই। ডক্টর শফিকুর রহমান, এতে আমারও কোনো সন্দেহ নেই, কিন্তু শুধু আমি এটা বলছিলাম যে আমাদের যদি কোনো একটা বিষয় বিশ্লেষণ করার জন্য ওই সময়ের ব্যাপারে যদি যথেষ্ট মানে মানে ওই উপস্থিতিটা না থাকে, আপনি এটা থেকে বলতেই পারেন যে আপনি আসলে ওই ব্যাপারে বলতে চান না, কিন্তু দল হিসাবে জামায়াতে ইসলামের নিশ্চয়ই একটি অবস্থান পরিষ্কার করার ব্যাপার রয়েছে, সেটি আপনি আরেকদিন বলবেন বলছেন, সেটা আমরা আরেকদিন শুনবো সেটি। আমরা একটু জোটের রাজনীতি প্রসঙ্গে আসি, আমরা একটু বিএনপির সাথে জামায়াতে ইসলামীর দূরত্ব, একটা জোট তো ছিল, সেই জোটের থেকে যে বিএনপির সাথে যে দূরত্বটা বাড়লো, এইটার কারণ কি বলে আপনি আসলে মনে করেন? মানে 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 আপনি কি মনে করেন যে বিএনপির সাথে আসলে কেন আপনি বলতে পারেন জোট জোট হিসেবে? নেই, কিন্তু আচ্ছা। দেশের স্বার্থে আমরা কিন্তু দূরত্বে নাই। আমাদের মূল জায়গাগুলোতে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু যেহেতু দল দুইটা পৃথক এবং আমাদের এখন কোনো জোট বিদ্যমান নাই, সেই কারণে যার যার অবস্থান থেকে যে যেটা সঠিক মনে করতেছেন বক্তব্যটা সেভাবেই রাখবেন, এটাই নেছাড়ে। এবং একজন দেশের আপনি সচেতন নাগরিক হিসাবে রাজনীতি যদি বাদও দেন, আপনার চোখের সামনে যদি কোনো ভালো কাজ হয় তাকে আপনার অ্যাপ্রিসিয়েট করা দরকার। আবার কেউ যদি কোনো মন্দ কাজ করে তাকে সংশোধনেরও আপনার চেষ্টা করা দরকার। তো দেশের স্বার্থে যদি আমি কথা বলি এবং আমাকে যদি কেউ ক্রিটিসাইজ করে, আমি এটাকে ওয়েলকাম, কারণ ক্রিটিসিজম না হলে পারফেকশন আসে না। আর মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে না, আমরা ভুল করতেই পারি, ব্যক্তিগতভাবেও করতে পারি, আবার সামষ্টিকভাবে দলগতভাবে আমরা। ভুল যদি কেউ ধরিয়ে দেয় সেই তো আমার প্রকৃত বন্ধু। আর যারা সমালোচনা করে তাদেরকে আমি বন্ধু হিসাবে নিই, কিন্তু আমার ভুল দেখেও যারা নীরব থাকে আমি তাদেরকে বন্ধু মনে করি না। ওকে, ডক্টর শফিকুর রহমান, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সরকারের মেয়াদ বা নির্বাচন প্রশ্নে আপনি মনে করছেন বা আপনার দল মনে করছেন যে এই সরকারকে একটু যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন। বিএনপি মনে করছেন যে ইলেকশনের ঘোষণা বা ইলেকশনের একটা রোডম্যাপ যে সরকার ঘোষণা করছে না, সেটি একটি ঠিক কাজ নয়। তো এই ক্ষেত্রে কি আপনাদের মধ্যে বিএনপির সাথে কোনো আলাপ আলোচনা হচ্ছে? আপনারা কি একটি জায়গায় আসতে পারবেন, নাকি আপনাদের অবস্থান এরকমই থেকে যাবে? অর্থাৎ বিএনপি এই মুহূর্তে নির্বাচন চায়, জামায়াত চায় সংস্কার করে নির্বাচন হোক। সম্ভবত এটা একসময় তাদের মানে স্ট্যান্ড ছিল, কিন্তু গত কালকে বা পরশুদিন তাদের যে মিটিংটা হলো, যেখানে তাদের দলের অ্যাক্টিং চেয়ার অ্যাড্রেস করেছেন জাতিকে, সেখানে তিনি কিন্তু একই কথা বলেছেন যে এই সরকারকে সাকসেসফুল হতে দিতে হবে এবং তাদেরকে যৌক্তিক সময় আমরা দেওয়ার পক্ষে। এখন যৌক্তিক সময়ের বাইরে কিন্তু এখন আর কেউ স্পেসিফিক কোনো কথা বলছেন না, কাজে এই জায়গায় আমাদের একটা ঐক্য হয়ে গেছে। এখন প্রশ্ন দাঁড়াতে পারে যে এই যৌক্তিক সময়টা কতটুকু। তা আমরা দুটো রোডম্যাপের চিন্তা করছি। একটা রোডম্যাপ হবে সংস্কারের রোডম্যাপ, আর একটা হবে নির্বাচনের রোড। আগে হবে সংস্কারের রোডম্যাপটা, তারপরে হবে নির্বাচনের রোড। তো সংস্কারেরটাই আমরা এখন সরকারের কাছে চাইবো, যে কতদিন টাইমলাইনটা কি হবে। তারা তো সবকিছু সংস্কার করতে পারবেন না, বেসিক জিনিসগুলো সংস্কার করে যাতে একটা তারা নিউট্রাল, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন যা থেকে তারা উপহার দিতে পারেন, সেটার জন্যই তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এই সময়টা নাতি দীর্ঘ হওয়া উচিত, তারা এটা বুঝবেন কতটুকু, জাতীয় বুঝবে কতটুকু। ঠিক টাইমটা মাত্র 1.5 মাস যায়নি তো এখনো, এই 23 তারিখ 1.5 মাস হবে। আমরা একটু অবজার্ভ করছি, একটু সময় নিচ্ছি। ওকে, নির্বাচন সংস্কারের প্রসঙ্গটা আমরা একটু পরে আসি, বা আপনি যখন বলবেন তখন বলতেই পারেন। সংবিধান সংস্কারের প্রসঙ্গে আমি আপনার কাছে জানতে চাইতে পারি যে আপনাদের গঠনতন্ত্র পড়ে আমি যতটুকু বুঝেছি বা আপনাদের কথা শুনে আমি যতটুকু বুঝেছি যে আপনারা আসলে কোরআন এবং রসুলের বাণী ছাড়া অন্য কোনোভাবে অন্য কোনো কিছুই আপনারা মানে আপনাদেরকে পড়লে আরেকটু পরিষ্কার হবে যে, আবারও বলি, কেবল আল্লাহ তাআলার বিধানকেই একমাত্র হিদায়াত হিসেবে মানিয়ে নেওয়া, আল্লাহ তাআলার দেওয়া শরীয়তের বিপরীতে যাবতীয় নিয়ম নীতি পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করা। এখনকার যে গণতান্ত্রিক সিস্টেম, সংবিধানের সিস্টেম, সেটা তো অনেকটা ওয়েস্টার্ন ডেমোক্রেসি বা যেটাকে আমরা বলি যে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি, সেইটার আদলে অনেকখানি করা। তো সেইটা কি আপনাদের সাথে সাংঘর্ষিক না? আপনারা যদি এটা পরিবর্তন করেন আপনাদের মতের সাথে আর কি, না, মোটেই না, এটা যদি আপনি পরিবর্তন করেন তাহলে কি আপনাদের মতো করে সংবিধান পরিবর্তন হবে না কি? না, আমি আগেই বলেছি যে প্রত্যেকটা দলের এক একটা আদর্শ থাকবে, এটা খুবই স্বাভাবিক। একটা পলিটিক্যাল আইডিওলজি তার থাকবে, সবার আছে। সংবিধানটা কেমন হবে? যে যারটা ভেন্টিলেট করবে। ডেমোক্রেসি ইটসেলফ নট এ ইজম, এটা একটা প্রসেস। আপনি ইজমে যাবেন, মানুষের কাছে আপনার প্রোডাক্ট আপনি ফ্লোট করবেন, আপনার বক্তব্য আপনি তুলে ধরবেন, আপনার আদর্শ আপনি তুলে ধরবেন,
বেশিরভাগ জনগণ যখন আপনার আদর্শকে সাপোর্ট করবে, তখন স্বাভাবিক কারণেই বুঝতে হবে যে এই দেশের মানুষ এটাই চাচ্ছে, যে আদর্শ এটাই চাক। ওকে, আমার আদর্শ যতদিন পর্যন্ত বেশিরভাগ মানুষ সাপোর্ট করবে না, আমাকে ওকে। ধৈর্য ধরেই সেই পথে থাকতে হবে। ইসলামের ডেমোক্রেসির জায়গাটা কেমন? মানে ইসলাম কি, আপনি মদিনার কথা বলছিলেন, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বা তার পরে যেসব খলিফা অন্তত 4 জন 5 জন যেভাবে নির্বাচিত হয়েছিলেন বা যেভাবে ইয়েতে বসছিলেন, সেটি কি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছিলেন তারা? অবশ্যই, অবশ্যই। তারা তখন যারা মানে সমাজে মতামত দেওয়ার মতো সেই পর্যায়ের লোক ছিলেন, তাদের সকলকে নিয়ে তারা বসেছেন মসজিদে নববীতে অথবা অন্য কোনো জায়গায় বসে, তাদের অধিকাংশের মতের ভিত্তিতেই অ্যাপয়েন্টমেন্ট গুলা হয়েছে। আপনি আপনি তাই মনে করছেন? তাই মনে করছেন, এটাই ফ্যাক্ট, এটাই হিস্ট্রি। তারপরে যখন আব্বাসী, এরপরে দেখেন, তারপরে যখন আব্বাসীয় এরপরে দেখেন আব্বাসীয় ওখানে উমাইয়া বা ওসমানিয়ারা, গণতন্ত্রের বিউটিটা দেখেন আমাদের দেশে। জি, না, সেটা তো আমি খেলাফতে নিচ্ছি না, আমি খেলাফতের যুগটা বলতেছি। এরপরে ধরেন যখন হলো, এই খলিফা যখন কেউ হয়ে গেলেন, তিনি কিন্তু এভাব অল ইন অল হইতে পারলেন না। হুম, এই ধরনের বহু ঘটনা আছে, আমি এখন কথা লম্বা হবে, সেই উদাহরণ আমি দিচ্ছি না, বহু ঘটনা। ওকে। মানুষ সেখানে হাইলি ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা যদি আমি বাংলাদেশের ক্ষেত্রে এইটাকে একটু বলি, যে আপনাদের গঠনতন্ত্রে ইসলাম প্রচার, ইসলামের দাওয়াত, ব্যক্তি জীবনে ইসলাম চর্চার বিষয়টা নিয়ে বারবার বলা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের অমুসলিম নাগরিকদের জন্য বা যারা ইসলাম বিশ্বাস করবে না তাদের জন্য জামাত ইসলামী রাজনীতি করার সুযোগটা আপনি কেমন দেখেন? আদৌ কোনো সুযোগ আছে কিনা? আমি পড়ছিলাম গঠনতন্ত্র, সেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে তারা সকল কিছু মেনে নিলে বড়জোর সহযোগী সদস্য হতে পারবেন। এটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না? বাংলাদেশের সংবিধান বলছে সবার জন্য অধিকার সমান হবে, কিন্তু আপনারা বলছেন যে মানে তারা আসলে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শুধু যেতে পারবে। এইটাকে আপনি একটু সাংঘর্ষিক মনে করেন এটা কিনা? এটা এটা আপনার একটা ভাইটাল কোয়েশ্চেন, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুম, হুম, দেখেন, আমরা তো কাউকে ইম্পোজ করব না, আমাদের আদর্শটা গ্রহণ করতে এবং দলে আসতে আমরা ইম্পোজ করব না, কিন্তু দলের দরজা তাদের জন্য বন্ধ করা যাবে না। আমরা দরজা খোলা রেখেছি। প্রয়োজনে গঠনতন্ত্র তো আল্লাহর কোরআন না, কোরআনের আলোকে রচিত। হুম, হুম, কোরআন পরিবর্তন করা যায় না, কিন্তু গঠনতন্ত্র পরিবর্তন করা যায়। আমাদের গঠনতন্ত্রের দেখেন যে 22-23তম সংস্করণ পর্যন্ত হয়তো আছে, আপনি পাবেন। রাইট। তার মানে কি? তার মানে হলো আগের যে জিনিসটা আমরা মনে করেছি পরিবর্তন করা দরকার, মূলনীতি ঠিক রেখে যুগের চাহিদাকে অ্যাড্রেস করা দরকার, সেটা আমরা করেছি। হবে, সবগুলাই হবে, অ্যাকোমোডেশন হবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আহ, এই এই প্রসঙ্গের প্রশ্নটা করে ফেলি যে আমরা আপনাদের গঠনতন্ত্রে যেরকম পড়তে পারছি যে 33 ভাগ 2020 সালের মধ্যে নারী সদস্য সম্পৃক্ত হওয়ার কথা, সেটা হয়েছে কিনা? নারী নেতৃত্বের দিক বিবেচনা করলে নারীরা জামায়াতের কোন পদ পর্যন্ত যেতে পারবেন? এটি 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, জামাতের গঠনতন্ত্রে একটা বড় পরিবর্তন এসেছিল কিন্তু আসলে নির্বাচন কমিশনের নির্দেশে। আপনারা তখন এটা খুব খুশি মনে পরিবর্তন করেছেন, সেটা না, কিন্তু এটা করেছেন। এই প্রসঙ্গে আপনি একটু কি বলবেন? দুটি প্রশ্ন আসলে আমরা যেটাই নারী করি আমরা নেতৃত্বে। ডেমোক্রেটিক ওয়েতে করি, আলাপ জি, আলোচনা করেই করেছি, আমরা একমত হয়ে করেছি। 2 নম্বর হচ্ছে নারী মানে কোটার প্রপোর্শনের যে বিষয়টা বলেছেন, আমরা 33 না, আলহামদুলিল্লাহ এখন নারীদের প্রপোর্শন হচ্ছে 44% আমাদের সংগঠন, এবং তারা আমাদের কেন্দ্রীয় সুরায় আছেন, কর্ম পরিষদে আছেন, সব জায়গায় তারা আছে। আচ্ছা। আম, একটি গ্রহণযোগ্য নির্বাচন অন্তর্বর্তী সরকারে করতে হবে। একটি জনপ্রিয় প্রশ্ন এরকম যে আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার পক্ষে নাকি বিপক্ষে? আহ, আওয়ামী লীগ আপনাদের কোনো রাজনৈতিক স্পেস না নিলেও আপনি আওয়ামী লীগের নাম উল্লেখ না করে কোনো ধরনের জুলুম না করার কথা ঘোষণা দিয়েছেন। অনেকে বলেছেন যে এই ঘোষণা না দেওয়ার কে আপনি? এই প্রসঙ্গেও যদি একটু আপনি বলেন। না, এই ঘোষণা দেওয়ার কে প্রশ্ন করেছে? জি। আসলে আমি আওয়ামী লীগের নাম নেই নাই, আর আওয়ামী লীগকেও আমি ইন্ডিকেট করি। হুম, শুধু আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম করে নাই, আরো অনেক পক্ষ আমাদের উপরে জুলুম করেছে। হুম, হুম, দল হিসাবে আমাদের উপরে যে জুলুমটা করা হয়েছে, যেমন ধরেন আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, হুম, আমাদের অফিসগুলা সিলগালা করা হয়েছে, আমাদের শেষ পর্যন্ত তারা দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। হুম, হুম, এই যে কাজগুলা দলের উপরে যে জুলুম করেছে, আমরা বলছি যে এটা প্রতিশোধ আমরা নেব। কারণ প্রতিশোধ প্রতিহিংসার জন্ম নেয়, আর প্রতিশোধ যখনই নিতে যাব তখন আইন হাতে তুলে নেওয়া হয়। হুম, আমরা আইন হাতে তোলার নেওয়ার ব্যাপারে আমরা বিশ্বাসী না। কিন্তু সাথে সাথে এই কথাটা আমরা বলেছি যে ভিকটিম এবং ভিকটিম ফ্যামিলি যদি আইনের আশ্রয় নেয়, এটা তাদের রাইট, ন্যায় বিচার পাওয়া, তাইলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা স্ট্যান্ড থেকে সরিনি, আমাদের স্ট্যান্ড আছে। এখানে আওয়ামী লীগের নামও নেওয়া হয়নি, আওয়ামী লীগকে ইন্ডিকেটও করা হয়নি, এটা ছিল একটা সামগ্রিক বক্তব্য। আমার এই বক্তব্যটাকে টুইস্ট করা হয়েছে
যে জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। প্রথমটা তো নাই, দ্বিতীয়টা করার আমি কে? একটা রাষ্ট্রের সাধারণ ঘোষণা করার একমাত্র ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপ্রধান, যিনি অর্থাৎ প্রেসিডেন্ট। তিনি ছাড়া প্রধানমন্ত্রী এটা পারে না, আর কেউই পারে না। আমি কে এটা করার? আমার তো কোনো অধিকার নাই। বরঞ্চ আমরা বারবার বলে আসছি যে যাদের উপরে জুলুম হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত আহত গুম হয়েছে, তার সম্পদ হারা হয়েছে, চাকরি হারা হয়েছে, তারা অবশ্যই মামলা করবে এবং তাদেরকে আমরা সঙ্গত সহযোগিতা করব। আহ, আচ্ছা, এইটি অবশ্য আমাদের একটি প্রশ্ন, কারণ হচ্ছে যে পত্রপত্রিকায় যেটি ছাপা হলো আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াতের আমিরের, অনেকেই বলেছেন যে আপনি হয়তো খোলা মনে সাদা মনে সেই ক্ষমাটি ঘোষণা করতেই চেয়েছেন, কিন্তু পরে যখন আপনার দলের লোকেরা বা আপনি ফিরে গিয়ে চাপের মুখে সেটি আবার একটু বক্তব্য অন্যরকম করছেন, বিষয়টি কি ঠিক? মোটেই না, আমি মোটেই না। আমার বক্তব্য টুইস্ট করা হয়েছিল, সেটাকে আমি ক্লিয়ার করেছি। কোনো চাপও ছিল না আমার উপরে, এবং আমি এখানে কোনো হীনমন্যতায় ভুগিনি। আমি যা ভালো মনে করেছি, খোলা মনে সেটি বলেছি। আচ্ছা, আরেকটি প্রশ্ন আসতে চাই, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেটি নিয়ে। আমি সরি, একটু আপনাকে ইন্টারাপ্ট করব। জি, আপনি বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, তারা রাজনীতি করুক, এটা আমি চাই। জি, আগে আওয়ামী লীগকে ডিসিশন নিতে হবে তারা আসলেই রাজনীতি করবে কিনা, তারা আসলেই রাজনীতি চায় কিনা। কারণ তারা যখনই ক্ষমতায় গিয়েছে তখন তো তারা রাজনীতির বাইরে চলে গেছে। প্রথম পিরিয়ডে শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় তো তিনি বহুদলীয় গণতন্ত্রকে একদম শেষ করে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে সেই জিনিসটাই এস্টাবলিশ করার চেষ্টা করছে। এবারও তারা কিন্তু সে পথেই হাঁটছিল, এবং তাদের নেতারা বলতেন যে আমরা বাকশালের চেতনা অন্তরে ধারণ করি। সাংঘাতিক কথা। বাকশালের চেতনা যদি ধারণ করেন তো আওয়ামী লীগের নামে রাজনীতি করেন কেন? তাইলে তো তাদের সাহস করে বাকশালের নামেই রাজনীতি করতেন, দেখতেন যে জনগণ তাদেরকে কিভাবে রিসিভ করে। সেটা তো তারা করেননি। এই জন্য আওয়ামী লীগ আদৌ রাজনীতি করবে নাকি ফ্যাসিজম করবে, আগে আওয়ামী লীগ ডিসিশন নেন। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু জানতে চাই, 96 সালে যখন বিএনপির বিরুদ্ধে আপনারা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করার জন্য আন্দোলন করছিলেন, তখন কি আওয়ামী লীগের সাথে আপনারা যুথবদ্ধ হয়ে রাজনীতি করেছিলেন? না, না, আমরা কোনো জোট গঠন করিনি। তবে মাঝে মধ্যে তাদের সাথে আমাদের যৌথ সভা হয়েছে, কিন্তু কোনো জোট আমরা করিনি। আর সেই ইস্যুটাও দেখেন, সেটা ছিল কেয়ারটেকারের ইস্যু। এটা ইস্যু ছিল যাই অধ্যাপক থাক, গোলাম ইস্যু আজম যাই সাহেবের থাক, দেওয়া একটা আগামীতে যদি আরো একটি মানে যৌক্তিক ইস্যু আপনাদের সামনে আসে, আপনারা আওয়ামী লীগকে সাথে নিয়ে এরকম করবেন কিনা? না, আমরা আওয়ামী লীগকে সাথে নেইনি। আওয়ামী লীগ আমাদের ইস্যুতে এসে পরে শরিক হয়েছে, এবং শরিক হইতে গিয়ে তারা আমাদের ইস্যু হাইজ্যাক করতে চাইলেন। স্বয়ং শেখ হাসিনা বলে ফেললেন যে এটা তার মানুষ, মানে তার ব্রেইনের প্রোডাক্ট, ব্রেইন চাইল্ড এই কেয়ারটেকার সরকার। মানুষ হাসলো এটা নিয়ে, যে এর 2 বছর আগে জামাত ইসলামের পক্ষ থেকে আব্বাস আলী খান অন বিহাফ অফ প্রফেসর গোলাম আজম, তিনি কিন্তু এই কেয়ারটেকারের ফর্মুলা জাতির সামনে উত্থাপন করেছিলেন একটা জনসভার মাধ্যমে। আওয়ামী লীগ 2 বছর পরে এসে বলে যে এটা তাদের আবেদন। আমরা হাসলাম। তা আওয়ামী লীগের এইরকম ক্রেডিট হাইজ্যাক করার আরো বহু ইতিহাস আছে, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা দর্শকদের যে প্রশ্ন করেছিলাম সেটি আসলে আপনি এখন মিস ইন্টারপ্রিটেশন বলছেন, সেই মিস ইন্টারপ্রিটেশন থেকে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগ সরকারের জুলুম সম্প্রতি দল হিসাবে ক্ষমা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী, জামায়াতের অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 73% দর্শক মনে করছেন যে না, এটি সঠিক নয়। শতকরা 27% দর্শক মনে করছেন যে কিন্তু আপনার প্রশ্ন, আমি যদি বলি বিনয়ের সাথে, যে আপনার প্রশ্নটাই তো সঠিক হয় না। না, সেটি তো আমরা আপনার বক্তব্যে পরিষ্কার হলাম যে আমাদের প্রশ্ন সঠিক হয় নাই। তবু যেহেতু যে প্রশ্নটি করেছিলাম, আবার দেন একটু দেখি তারা কি বলে। হ্যাঁ, না, ঠিক আছে, আমরা আবারও নিশ্চয়ই এটি আবার জানতে চাইবো, যে আমরা আরেকটি করব যে এটি আসলে উনার বক্তব্য নয়, বা উনার বক্তব্যকে একটু মোচড় দেওয়া হয়েছে, যেটি ডক্টর শফিকুর রহমান। একটু না, ভালোই মোচড় দেওয়া হয়েছে, একটু না। কিন্তু এটি সবাই দলবদ্ধভাবে এই মোচড়টি কেন দিল বা দিতে পারলো বলে আপনার মনে হয় ডক্টর শফিকুর রহমান? আমাদেরকে সবাই খুব ভালোবাসে, তো এই জন্য আমাদের নিয়ে কসলাইতেও ভালোবাসে। আপনাদের সবাইকে ভালোবাসা, কসলাইতেও ভালোবাসা। আচ্ছা, এটি একটু জানতে চাইবো যে আপনার কাছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে। আপনি জানেন যে সমন্বয়কেরা জেলায় জেলায় মত বিনিময় সভা করছেন, তারা রাজনৈতিক দল প্রতিষ্ঠার দিকেই যাচ্ছেন বলে মনে হচ্ছে। বিএনপি এর মধ্যে বিষয়টি স্পষ্ট করেছে যে তারা এটি ভালোভাবে দেখছে না। আপনাদের দল কিভাবে দেখছে? আসলে তারা এখনো বলে নাই যে তারা দল গঠন, একবার বলেছিল 2 মাসের মাঝে একটা দল গঠন করবে। পরবর্তী পর্যায়ে তাদের সমন্বয়করা আবার বলেছে যে না, এরকম কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। আর নাগরিক কমিটি গঠনের ব্যাপারে তারা উদ্দেশ্য বলেছে যে আমরা এটা কোনো দল নয়, কোনো রাজনীতির প্ল্যাটফর্ম নয়, বরঞ্চ সরকারকে বিভিন্ন দিক থেকে
আমরা একটা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব, যাতে কোনো সরকার ডাইনিভাবে ডেভিয়েট হতে না পারে। আচ্ছা, তারা যদি এতটুকুতে থাকে তাইলে আমার কোনো মন্তব্য নাই। আপনি যদিও বলেছেন, কিন্তু আপনাকে পেলাম বলে এই প্রশ্ন করেই রাখি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে আপনার অবস্থান কি, বা আপনি কি মনে করেন, কি মনে করছেন থাকা উচিত, থাকা উচিত একেবারেই না? স্পষ্ট। জি আপনার এই সময় একটা প্রশ্ন এসেছে বলে নিশ্চয়ই আপনি এই প্রশ্ন করছেন। জি। আমরা সাথে সাথেই কিন্তু আমাদের পক্ষ থেকে এটা ক্লারিফাই করেছি এবং আশা করি আপনি সেটা জানেন। আচ্ছা, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলে দিতেন, দর্শকদের অনেকে এই প্রশ্ন না, করছেন। আমরা যেটা বলেছি যে একজন সাবেক সেনা অফিসার, ঊর্ধ্বতন সেনা অফিসার, তিনি 8 বছর তিনি আয়নাগরে ছিলেন, মজলুম ছিলেন। তিনি একটা ভার্চুয়াল প্রেস কনফারেন্সে দুটো কথা বলেছেন, একটা জাতীয় সঙ্গীতের ব্যাপারে আর একটা মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা ব্যাপারে। তা আমরা বলেছি যে এটা তার বক্তব্য, আমাদের প্রতিনিধিত্ব নয়, এবং তিনি কোনো পর্যায়ে জামাতের সাথে সাংগঠনিকভাবে সম্পৃক্ত নন। তবে হ্যাঁ, তিনি আমাদের শ্রদ্ধার পাত্র এই অর্থে যে তিনি একজন মজলুম মানুষ, এবং তার জুলুমটা করা হয়েছে সম্ভবত তার পিতা জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গুলাম আযম ছিলেন সেই কারণ। তো এটা তো আমাদের জন্য ব্যথা এবং বেদনার কারণ। এটা আমি না শুধু, এটা গোটা জাতির অনেকেই তার ব্যাপারে সমবেতী বা ইয়ে করে, কিন্তু আমরা এটা পরিষ্কার করেছি যে তার বক্তব্য জামাত ইসলামের বক্তব্য নয়। ডক্টর শফিকুর রহমান, 2013 সালে গণজাগরণ মঞ্চ, পরে আবার তাদের বিপরীতে হেফাজত ইসলামী মাঠে নামে, শাপলা চত্বরে সরকারের পতনের আন্দোলন, আওয়ামী লীগ সরকার কোনো মতে ঠেকায়, পরে আবার আওয়ামী লীগ সরকারের হেফাজতের মধ্যে এক ধরনের একটা বোঝাপড়া হয়, শেখ হাসিনা ইভেনচুয়ালি কওমি জননী উপাধি লাভ করেন, সরকারের মডেল মসজিদ নির্মাণ, কওমি সার্টিফিকেটকে এম এর সমতুল্য বলা, এগুলিকে আপনি কিভাবে দেখেছেন, কিভাবে দেখেন হেফাজতে ইসলামের সাথে, বা হেফাজতে ইসলামের এই কার্যক্রমকে জামাতে ইসলামী কিভাবে দেখে? আমি তৎকালীন সরকারের আচরণকে নিষ্ঠুর রসিকতা হিসাবে দেখি, নিষ্ঠুর রসিকতা। হুম। আর কিছু কি একটু ব্যাখ্যা করবেন, বা একটু বলবেন যে কেন নিষ্ঠুর রসিকতা দেখেন? তাহলে তারা একদিকে সরকারের আচরণকে যদি একদিকে যেমন একটু তাদেরকে সার্টিফিকেটের আমি একটু প্রশ্ন রিকগনিশন দিয়েছেন, জি তাদের একজন কওমি জননী বানিয়েছেন শেখ হাসিনাকে, এটা সমস্ত কওমি অঙ্গনের লোকদের বক্তব্য না। এবং যে মিটিং এ এই সরওয়ার্দী উদ্যানে এটা করা হয়েছে, সেখানে কিন্তু দেশের খ্যাতনামা প্রবীণ আলিমরা বলতে গেলে জানি নাই। তারা বহু চেষ্টা করা হয়েছে, চাপ দেওয়া হয়েছে, তারা সেখানে অংশগ্রহণ করেন নাই। সেটা যারা করেছেন অতি উচ্ছ্বাসে অথবা ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিলের জন্য এই সমস্ত কাণ্ড কারখানা করেছেন। এটার সাথে আসলে কওমি অঙ্গনের কোনো সম্পর্ক তেমন ছিলই না। 2 নম্বর হচ্ছে, আপনি দেখেন যে তাদেরকে 22 সালের একটা ঘটনার পরে যেভাবে হাজার হাজার আলেমকে জেলে নেওয়া হলো এবং অত্যন্ত নিষ্ঠুর আচরণ তাদের সাথে করা হলো, বছরের পর বছর রাখা হলো, প্রবীণ আলিমদেরকে তাদের পায়ে বেড়ি পরানো হলো, হাতে হ্যান্ডকাপ লাগানো হলো, কোর্টে টানা হেঁচড়া করে এইভাবে এক জেল থেকে আরেক জেলে এই অবস্থায় নেওয়া হলো। এটাকে কি বলবো, আপনি কি বলবেন, আমি কি বলবো? এটাকে নিষ্ঠুর রসিকতা না? একদিকে আপনি হেফাজতে ইসলামীকে আপনি কি বলবেন? দাওয়াত দিয়ে হেফাজতে ইসলামীকে আপনি কি বলবেন? কওমি সার্টিফিকেটকে, প্রচন্ড তারা চাপের মুখে ছিলেন। তারা যে সার্টিফিকেটটা পেয়েছেন এটা তো কোনো দয়ার দান নয়। তারাও এই দেশের মানুষ, তাদের একটা শিক্ষা ব্যবস্থা আছে, তারাও মানুষ গড়ার কারিগর। আপনারা যখন তাদের মানে মাদ্রাসাগুলা মানুষকে ভালো মানুষ উপহার দিচ্ছে, আপনারা যখন তারা মেইন স্ট্রিমে থাকবে না কেন? আপনারা যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন তখন দেন নাই কেন? তখন এই দাবিটা ছিল এবং অনেকটা ম্যাচিউরড পর্যায়ে ছিল। এই সরকার 15.5 বছর সময় নিয়েছে, যেভাবেই হোক। আমাদের সরকারটা তো মাত্র 5 বছরের জন্য ছিল, এটা সময় পেলে অবশ্যই তাদের এই দাবি পূরণ হবে। আচ্ছা, বামধারার রাজনীতিবিদরা, ইন্টারেস্টিং, বা বুদ্ধিজীবীরা অনেক সময় ডক্টর ইউনূসকে এনজিও, বিদেশি মডেলের বাংলাদেশে এটি করতে চায়, এটি অনেক সময় বলে থাকেন। আবার ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দল ওয়াজের সময় ক্ষুদ্র ঋণ জড়িয়ে ডক্টর ইউনূসের সমালোচনা করে থাকেন। শেখ হাসিনার মতো এরকম প্রায়, আমি যেটিকে বলি যে প্রায় অভব্য অশ্লীল ভাষায় সুদখোর বা এরকম না বললেও ওয়াজের সময় এগুলি নিয়ে অনেক কথাবার্তা বলে থাকে। জামায়াতে ইসলামী আসলে ক্ষুদ্র ঋণ, তারপরে হচ্ছে যে এইরকম একটি ব্যাংক ব্যবস্থা বা এনজিওর কাজকর্মকে কিভাবে দেখে, কিরকম করে দেখে? আচ্ছা দেখেন, উনি কি শুধু সুদী ব্যবস্থা ব্যাংক পরিচালনা করেন? বাংলাদেশে আর কোনো ব্যাংক নাই এরকম? না, এটি তো ডক্টর শফিকুর রহমান, আপনি তো অসাধারণ বিতর্কে, এটি তো সোফিস্টদের মতো হলো, প্রশ্নের বিপক্ষে প্রশ্ন। লোকরা, জি, সেই ব্যাংকে যারা সার্ভিস হোল্ডার এবং যারা ডিরেক্টর, তারা যদি মেইন স্ট্রিম রাজনীতি করার অধিকার রাখেন, ইউনূস সাহেবের সমস্যাটা কোথায়?
আমি তো সমস্যার কথা বলছি না, আমি বলছি এটা তো জামায়াত ভিন্ন ইসলামের কিছু না। অবস্থানটা কি। আমার কোনো সমস্যা নাই, আমি তো আর আমার সবচেয়ে ওই আমার ধরনের সবচেয়ে পছন্দের লোক ডক্টর যে মোহাম্মদ ইউনূস। ফতোয়াবাজি, আমরা আসলে যে কোনো ধরনের ফতোয়াবাজির পক্ষে আমরা না। হ্যাঁ, আচ্ছা। মানুষ ভুল করবে, আপনি তার পজিটিভ ক্রিটিসিজম করেন, হুম। তাকে সংশোধন করার চেষ্টা করেন, তাকে ভালোভাবে বলেন, আপনি যে ফিলিংসটা আপনি ক্যারি করেন সেই ফিলিংসটা তাকে পার্সু করেন। কিন্তু তাই বলে আপনি তির্যক ভাষায় তাকে কিছু বলবেন, এটা তো আসলে মানায় না। আচ্ছা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। আমি বারবার বলি, আমি পার্সোনালি মনে করি বাংলাদেশে যত দুর্বৃত্তপনা রয়েছে সব কিছুর জন্যই আসলে শেখ হাসিনার সাজা হতে পারে, শাস্তি হতে পারে, বিচার হতে পারে। আহ, কিন্তু মোদি সরকারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস সরকারের সম্পর্কে ঘনিষ্ঠতা নেই যতটা ছিল হচ্ছে শেখ হাসিনা সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা। বাংলাদেশের অনেকের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আসলে বিচারের মুখোমুখি করতে হবে। ডক্টর ইউনূস সরকারের সঙ্গে আমরা বরং পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সম্প্রতি আপনারা অর্থাৎ জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ দেখিয়েছেন। ভারত কি কোনো সাড়া দিয়েছে, নাকি এই এই বন্ধুত্ব করার আগ্রহটা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে এটা আসলে কিরকম? অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের সংবিধানে আপনি আইন নম্বরের একজন মানুষ ছিলেন এবং আপনার ভালো করে জানা আছে, আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে বিশ্বের সবগুলা শান্তিকামী গণতান্ত্রিক দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। এটা শুধু ভারতকে আলাদাভাবে বলা হয়নি, কিন্তু ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী। আমি তাদের সাইজ সংখ্যার দিক থেকে বলছি না, আমাদের সাথে তাদের বর্ডার তা সবচেয়ে বেশি। অল্প একটু আছে মায়ানমার, বাকিটা আমাদের ব্যাপার। তো এই জায়গায় আমার প্রতিবেশী তো আমি বদলাতে পারবো না, যে কথাটা আমি সব সময় বলি, প্রতিবেশী তো আমার প্রতিবেশী থাকবে। প্রতিবেশী যদি শান্তিতে থাকে আমিও শান্তিতে থাকবো, আমি যদি অশান্তিতে পড়ে যাই আমার প্রতিবেশীও শান্তিতে থাকতে পারবে না। আমরা কেন অশান্তির দিকে যাব? উভয় প্রতিবেশী আমরা পরস্পর মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুয়ালিটির ভিত্তিতে যদি আমাদের কূটনীতিকে, পারস্পরিক সম্পর্ককে, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে যদি আমরা সুবিবেচনায় নিই, এটা উভয়ের জন্য ভালো। সেই দৃষ্টিকোণ থেকে আমি আলাদা করে ভারতের কথা বলিনি, আমি সবার কথাই বলেছি। এবং যেহেতু তারা আমাদের নিকটতম প্রতিবেশী, সেই কারণে আমরা প্রতিবেশীর সাথে তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে দুই দিক থেকেই সুপ্রতিবেশী সুলভ আচরণটা আমরা পছন্দ করি, দেখতে চাই। মুক্তিযুদ্ধ একটি প্রসঙ্গ। আপনি আসলে খুবই ফরওয়ার্ড লুকিং মানুষ, কিন্তু আসলে আমাদের ইতিহাস দাঁড়িয়ে থাকে বর্তমানের উপর ভিত্তি করে, বর্তমানটা আবার ভবিষ্যতের ভিত করে দেয়। সেই জন্য আমি এটা বলতেছি। আপনি বলতেছিলেন যে আপনি আসলে আর কোনো বিভেদের রাজনীতি বাংলাদেশে হোক সেটি আপনি চান না, কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন যে যারাই মুক্তিযুদ্ধের, আমি বলতে চাই না যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল, কিন্তু যারাই মুক্তিযুদ্ধের কথা বলেছেন তাদেরকে এমনকি কবরে গিয়েও আক্রমণ করা হচ্ছে, তাদেরকে আসলে গ্রেপ্তার করা হচ্ছে। বলা হচ্ছে যে মানে আমরা এই বিষয়গুলিকে আসলে কিভাবে ব্যাখ্যা করব, মানে যেহেতু তারা আওয়ামী লীগ সরকারের পক্ষে ছিল, বা মুক্তিযুদ্ধ তো আওয়ামী লীগ সরকারের একলান না, কিন্তু তারা আসলে বিভিন্ন ধরনের এইসবের সম্মুখীন হচ্ছেন। এইটিকে আপনি আর আসলে কিভাবে দেখেন? গ্রেপ্তার করা হচ্ছে, মামলা দেওয়া আসলে হচ্ছে। দেখেন, তাদের উপরে আক্রমণ বা আইন হাতে তুলে নেওয়া, আমি আগেই বলেছি যে এটা আমরা সমর্থন করি না। কিন্তু কেউ যদি পারপিট্রেটর হয়, যদি মানুষের উপর জুলুম করে, মানুষের অধিকার নষ্ট করে, যদি দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে, তাহলে তার তো বিচার হতে হবে, তার বিচার হওয়াটা উচিত। এটা এ কারণে নয় যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের বা বিপক্ষের, বরঞ্চ যদি কেউ কিছু করে থাকে তাদের অন্যায় আচরণের কারণে তাদের সাথে এটা হচ্ছে। তাও আমরা বলবো যে এটা আইনের মাধ্যমে হওয়া উচিত, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া উচিত, কারোই আইন হাতে তুলে নেওয়া উচিত নয়। এই জন্য আমরা এবারকার চেঞ্জের সাথে সাথেই আমরা একটা আহ্বান জানিয়েছিলাম যে আমরা আইন হাতে তুলে নেব না এবং আমরা কোনো প্রতিশোধ নেব, বরঞ্চ আইনের কাছে আমরা যদি কাউকে মনে করি যে সে অপরাধী বা দুষ্কৃতিকারী, আমরা আইনের কাছে তাকে তুলে দিতে সহায়তা করব। এটা কিন্তু মুক্তিযুদ্ধের কারণে না, এটা তাদের অপরাধের কারণে না, কিন্তু তাদের সামনে আসলে ধরেন বড় দুর্নীতিবাজ, বড় স্পেসিফিক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেটি নিয়ে আমার প্রশ্ন না। কিন্তু দেখা গেছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বা জামায়াতে ইসলামের বিরোধিতা নিয়ে যাদের অবস্থান ছিল তাদেরকে এখন সাংঘাতিক হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে। আপনারা বলছেন যে আপনারা প্রতিশোধ পরায়ণ নন, কিন্তু আমরা এক ধরনের প্রতিশোধ পরায়ণতাকে এর মধ্যে দেখতে পাচ্ছি না। বারবার বলাও হচ্ছে, মানে সোশ্যাল মিডিয়া খুলে আমরা দেখি যে তখন জামায়াতে ইসলামকে এটি বলেছে। এর সাথে আমাদের একজন সমর্থক জড়িত, নেতা কর্মী জড়িত থাকা তো দূরের কথা, একজন সমর্থক জড়িত নেই। ওকা একটা
এই প্রসঙ্গে আসি ডক্টর শফিকুর রহমান, যে রাজাকার বিষয়ক শেখ হাসিনা একটি বক্তব্য কেন্দ্র করে ছাত্র আন্দোলনের মোড় ঘুরে গিয়েছে, এটি অনেক বিশ্লেষকই বলছেন। আমাদের মাত্র 2 মাসের মতো সময় হয়েছে, আরও যদি সময় পরে সেটির আমরা একটা নিশ্চয়ই তাত্ত্বিক একটি পটভূমি পাবো। তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সম্প্রতি আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন তারা বলছেন স্বৈরাচার শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে তারা নিজেদের রাজাকার বলেছিলেন। সেখানে তারা বলেছিলেন কে বলেছে স্বৈরাচার, কিন্তু রাজাকার বিষয়টি তারা ধারণ করতে চান না। কিন্তু আমরা দেখেছি যে জামায়াত ইসলামের বিভিন্ন সমাবেশে আমরা রাজাকার স্লোগান পাচ্ছি। এ থেকে আপনারা আসলে কি বার্তা দিতে চান? আমি আরো স্পেসিফিকলি বলি, সম্প্রতি টাঙ্গাইলে আপনার জনসভায় না আপনার বক্তব্য চলাকালীন কর্মীরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমি এটা শুনি নাই, আমি ছিলাম, আমি শুনি নাই। আপনি শুনে থাকলে আপনাকে ধন্যবাদ। এখানে আমার বক্তব্য একদম পরিষ্কার, জি একদম পরিষ্কার। দেখেন, রাজাকার যদি গালি হয়ে থাকে তাহলে এটা আওয়ামী লীগের মানে ক্রেডিটে পড়বে। রাজাকার যদি এটা বুলি হয়ে থাকে তাও আওয়ামী লীগ সৌভাগ্যবান। আওয়ামী লীগেরই মিনিস্টার আকম মুজাম্মল হক সাহেব, মুক্তিযোদ্ধা বিষয়ক মিনিস্টার, তিনি একটা তালিকা করেছেন রাজাকারের। সেখানে সবচেয়ে কোন দলের পাতে বেশি পড়েছিল? আপনি তো সচেতন সাংবাদিক, আপনি আমাকে একটু বলে সাহায্য করেন। আমি অবশ্য রাজাকারের তালিকা দেখি নাই, কিন্তু আমি শুনেছি যে এতে আওয়ামী লীগের অনেকেই সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত ছিল, যারা আওয়ামী লীগ পরে সক্রিয়। অনেকে না, যে তালিকাটা হয়েছে এটার 8 ভাগের 7 ভাগ তাদের একার পাতে পড়েছে। এটা কি এমন হতে পারে যে আপনাদের দলের লোকেরা আওয়ামী লীগে জয়েন করেছে, নাকি আওয়ামী লীগই করতো তারা আগেও? তারা পরিষ্কার করলো না কেন? আমি জানি না, আমি জানি না তারা হয়তো পরিষ্কার করতে পারতো। তাইলে যে দলে যেভাবেই হোক, যে দলে রাজাকার সবচেয়ে বেশি সেটা হবে রাজাকারের দল। ভালো হইলো তাদের ক্রেডিট, মন্দ হইলো তাদের লাইবিলিটি। কিন্তু আপনার দলের মধ্যে থেকে একটা 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 আছে না ডাক্তার শফিকুর রহমান, আপনি আপনার রাজনৈতিক মতবাদ, রাজনৈতিক আদর্শ, আপনি যেভাবে চলছেন, যেভাবে বলছেন, তার তার বিপরীত আদর্শেরও অনেক কিছু কি আমরা আসলে দেখতে পাচ্ছি, যেটা অনেক সময় আপনার কাছে আমি জানি না কাম্য মনে হচ্ছে না। যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত বলে সম্প্রতি একটি ছেলেকে পিটিয়ে মারা হলো, বা তাকে চোর বলে এটি বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো একজনকে মারা হলো, বলা হলো যে সে আসলে ছাত্রলীগের কর্মী বা নেতা। এই বিষয়গুলিকে আসলে আপনারা কিভাবে দেখছেন? মানে এটি কেন হচ্ছে বলে আপনার মনে হয়? আমরা মোটেই ভালোভাবে দেখি না। এটা যারাই করুক, এটা তারা সঠিক করে নাই। তাদেরকে আইনের আওতায় আনা উচিত, চিহ্নিত করে এরা কারা। এই বৈষম্য বিরোধী ছাত্ররা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিজেরা মিছিল করে দাবি জানিয়েছে যে এরকম যারা আছে তাদেরকে আইনের আওতায়, আমি তাদের সাথে একমত, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। যেই করুক, আমি করলে আমাকেও নেব, আপনার কাছে আপত্তি নেই। আপনার কাছে কি এই সরকারকে একটু দুর্বল সরকার মনে হচ্ছে? মানে এই দাবি জানাতে হচ্ছে কেন? একটা মিসক্রিয়েন্ট ঘটবে, সরকার গ্রেফতার করবে বা করবে না, সেটা তো একটা স্বাভাবিক ঘটনা হওয়া উচিত। এই সরকার কি একটু মানে আপনার কাছে কি মনে হয় যে আপনি একটা রাজনৈতিক নেতা হিসাবে এই সরকার কি একটু দুর্বলতা দেখাচ্ছে, নাকি সরকার সময় নিচ্ছে? কি মনে হয় আপনার? আপনি যেটা বলেছেন যে দাবি কেন জানাতে হবে, সরকারের মেশিনারি তো অটোমেটিক্যালি এটা ফাংশন করবে, এটা হওয়া উচিত। কিন্তু দাবিকেই প্রথম, আগে নির্বাচিত বা পলিটিক্যাল গভর্নমেন্ট যারা ছিলেন তাদের কাছে বিভিন্ন দাবি মানুষ উত্থাপন করে না এই সমস্ত বিষয়, তাহলে এটাকে আমি আলাদাভাবে দেখবো কেন? এটা দেখার কোনো কারণ নাই। কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি বলেন, যেহেতু তারা কোনো রাজনৈতিক দল দ্বারা গঠিত বা জোট দ্বারা গঠিত সরকার নন, এবং যেহেতু 15.5 বছরের অনেক জঞ্জাল জমা হয়েছে, তাদেরকে সেই জঞ্জাল সরাতে গিয়ে তো অবশ্যই তাদেরকে এক্সট্রা এফোর্ট দিতে হয়েছে। এখানে দুর্বলতার কোনো ব্যাপার আমি দেখছি না, বরঞ্চ তারা আস্তে আস্তে ফাংশনিং হচ্ছেন এবং সামনের দিকে তারা আগাচ্ছেন। কিন্তু জনগণের প্রত্যাশা, আমারও প্রত্যাশা এর চেয়েও বেশি। অনেকেই বলছেন যে জামায়াতের, আমি যেই প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম সেই প্রশ্নের প্রসঙ্গ ধরে আমি আসলে শেষ করতে চাই। অনেকেই বলছেন যে জামাতে ইসলামীর যারা কোর সাপোর্টার তারা আসলে নিয়োগ পাচ্ছেন খুবই 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 যেগুলিকে বলে কি পয়েন্টগুলিতে, এবং ভবিষ্যতে বাংলাদেশের চেহারাটা কেমন হবে সেটি হয়তো জামায়াতে ইসলামী ঠিক করে দিতে চাচ্ছে বা ঠিক করছে। আপনার কাছেও কি সেরকম মনে হয় যে আপনারা একটা বড় ছক খাচ্ছেন, যেই ছকের মধ্যে আসলে বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, শিল্প, রাজনীতি এটি বা অর্থনৈতিক কাঠামোটিও একটি রূপ পায়, এবং সেটি জামায়াতের মতো করে একটি ছক? কি না, আমি এইভাবে দেখছি না, বরঞ্চ আমি দেখছি যে জনগণ হিসাবে যেই কম্পিটেন্ট হোক তার আসল জায়গায় যাওয়া উচিত। যদি একজন মানুষের পটেনশিয়াল থাকা অবস্থায় রাষ্ট্রকে সার্ভিস দিতে না পারে, তাকে যদি ডিপ্রাইভ করা হয়,
তাইলে এই ডিপ্রাইভ লোকটা যে দলের যে ধর্মেরই হোক না কেন, তার প্রাপ্যটা তাকে দেওয়া উচিত। এতে দুটো লাভ, সে তার প্রাপ্য পেল, আর রাষ্ট্র একজন কোয়ালিটি মানুষের সার্ভিস পেল। এই দিক থেকে যদি একই দল থেকে মানে কোয়ালিটি কোয়ালিফাই করে, সে ফর এক্সাম্পল মনে করেন যে গণ অধিকার পরিষদ, তাদের দল থেকেও যদি কোয়ালিফাইড মানুষ চলে আসে, আমার এখানে তো আপত্তি থাকার কথা না। ওকে ওকে, এইটা একদম শেষ প্রশ্ন করি ডক্টর শফিকুর রহমান, সেটা হচ্ছে জামায়াতের নির্বাচনী স্ট্র্যাটেজি নিয়ে নিশ্চয়ই আপনারা ভাবছেন, এটা নিশ্চয়ই অনেকখানি গোপনও রয়েছে, এই মুহূর্তে হয়তো আপনারা রিভিলও করবেন না, কিন্তু আমি আপনার কাছে শুধু জানতে চাই যে জামায়াত কি এইবার জোটবদ্ধভাবে নির্বাচন করবে, একক নির্বাচন করবে? জামায়াত যদি এককভাবে নির্বাচন করে তাহলে জামায়াত কি চাইবে যে বিএনপির পাশাপাশি একটি তৃতীয় দল যারা আবার একটু এন্টি বিএনপি তারা থাকুক, তারা একটু মারামারি করুক, তাতে একটু ভোটের সুবিধা হোক, এই তৃতীয় দল হিসেবে জামায়াত কি চাইবে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে আসুক? মানে আমরা এভাবে ইনফারেন্স টানতে পারি কিনা? না না, আমি তো আগেই বলেছি যে আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে আগে তারা ঠিক করবে। যারা একটা গণহত্যা ঘটিয়েছে, এখনো তাজা রক্ত ভাসতেছে, এখনো হাজার হাজার ছাত্র ছাত্রী যুবক শ্রমিক এখনো আহত হয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেডে, তারা কিভাবে নির্বাচন করার চিন্তা করবে? তারা জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কার বুটে তারা নির্বাচিত হবে? তারা তো জনগণের বিপক্ষেই দাঁড়িয়েছে। আগে তো এই জায়গাটা তাদের সেটেল করতে হবে। তারা এখন কিভাবে নির্বাচন করবে এটা তো আমার বুঝে আসে না। আর আমরা তাদেরকে প্রমোট করব, এলাও করব, প্রশ্নই উঠে না। কারণ এই 15.5 বছরের সবচেয়ে নির্যাতিত, বড় নির্যাতিত দলের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এই দলের এক একজন করে 11 জন শীর্ষ কেন্দ্রীয় নেতা, 2 জন সাবেক আমির সহ, জুডিশিয়াল কিলিং বলেন আর যে পারপাসেই বলেন, অত্যন্ত মানে কনকক্টেড একটা ট্রায়ালের মাধ্যমে তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে। আর তো কারোই ক্ষতি হয়নি। কিন্তু 2 নম্বর হচ্ছে আমাদের সবগুলা অফিস ছিল সিলগালা করা। 3 নম্বর হচ্ছে যে আমরাই একমাত্র সৌভাগ্যবান বা দুর্ভাগ্যবান দল যাদের উপর ঝাল মিটাইতে গিয়ে আমাদের নেতাকর্মীদের বাড়ি বোল্ডোজার দিয়ে ভাঙা হয়েছে। এটা কিন্তু আর কারো বাড়িতে যায়নি। 4 নম্বর হচ্ছে যে এই আন্দোলনের সবচেয়ে ওয়ার্স্ট ভিকটিম আমরা, যে শেষ মুহূর্তে এসে আগস্টের 1 তারিখ আমাদেরকে নিষিদ্ধই ঘোষণা করে দিল। এরকম একটা দল কিভাবে চাইবে যে দলটা এত সন্ত্রাস এত ফেসিজম চালাইলো, তারাই আবার এসে জনগণের এখানে স্পেস নোক? আমরা তো এটা চাইতে পারি না, মরালি চাইতে পারি। ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে কি মনে হয় না আপনি যে জায়গা থেকে আওয়ামী লীগের কথা বলছিলেন, নির্যাতনের কথা বা অন্য ইয়ার কথা, সেই ক্ষেত্রে সেই রাগ জামাতে ইসলামের বা সেই ক্ষোভ বা সেই হতাশা জামাতে ইসলামের অন্য রাজনৈতিক দলের উপর থাকতে পারে, বিশেষ করে বিএনপির ক্ষেত্রে যখন আপনাদের উপর এই রকম যেটাকে আপনি নির্যাতন বলছেন সেটি চলছিল, বিএনপি তো সেই অর্থে প্রতিবাদ জানায় নাই। আপনাদের কি রাগ বিএনপির উপর আছে তাহলে একটু? না, আমাদের কোনো রাগ নাই, প্রত্যাশা ছিল। সব প্রত্যাশা সবসময় পূরণ হয় না, এই জন্য মাইন্ড করতে নাই। আর আপনি রাজনীতি অনেক বড় পরিসরের বিষয়। পারিবারিক, ব্যক্তিগত অথবা আপনার পেশাগত জীবনেও আপনার সব প্রত্যাশা চাইলেই আপনার পূরণ হবে না। এই জন্য অনেক সময় ধৈর্য ধরার প্রয়োজন। আর এই ক্ষেত্রে মন যত বড় করা যাবে ততই লাভ, লস নাই। ডক্টর শফিকুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক দর্শক আজকে আপনার এই অনুষ্ঠান দেখেছেন, 31,000-এর বেশি দর্শক আসলে লাইভ ছিলেন আপনার এই অনুষ্ঠান দেখার ক্ষেত্রে। অনেক প্রশ্ন তারা পাঠিয়েছেন, সব প্রশ্ন আমি আসলে নাম তো বলতেই পারিনি, কিছু প্রশ্ন হয়তো আপনাকে করতে পেরেছি, কিন্তু আসলে একটি অসাধারণ অভিজ্ঞতা। আপনাকে অনেক ধরনের প্রশ্ন করা গেছে, আপনি সাবলীলভাবে আপনার জায়গা থেকে আপনি এগুলো উত্তর দিয়েছেন। আমাদের অনেক ধন্যবাদ জানবেন, কারণ আমার কাছে মনে হয় দর্শকরা যদি এই অনুষ্ঠানটি আবারও দেখেন তাহলে দেখবেন যে এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্ন আসলে ডক্টর শফিকুর রহমান উত্তর দেন নাই। তিনি তার প্ল্যাটফর্ম থেকে তিনি উত্তর দিয়েছেন। আপনি আমার মানে এটা রিপিটেড, এটা কয়বার বললাম আমি জানি না, আরো কয়েকবার বলতে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের কৃতজ্ঞতা। এবং আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার এই আমাদের এই জেনারেশনের দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশে আপনাকে স্বাগতম জানানোর জন্য আমরা অপেক্ষমান। কারণ যুদ্ধ কিন্তু আপনিও করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে। আমি আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং দর্শকদের ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আমি শেষ করতে চাই। আমরা নিশ্চয়ই দর্শকরা দেখবেন, এই অনুষ্ঠানটির মধ্যে অনেকগুলি প্রশ্নের জবাব ডক্টর শফিকুর রহমান দিয়েছেন। জামাতের রাজনীতি থেকে শুরু করে জামাত 71 সাল সম্পর্কে কিভাবে অন্যান্য সব কিছু বিষয়ে আসলে কথা বলতে চেষ্টা করেছেন। আগামী সপ্তাহে আমরা আবারও আসবো আপনাদের সামনে, হয়তো নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।